নমস্কার, আমি প্রশান্ত মুখার্জি আপনাদের কাছে নিয়ে এসেছি আরবিআই এর এই ভিডিওটি। ফাংশন অফ আরবিআই আমাদের ডব্লিউবিসিএস সিলেবাসে যেটা আছে, যে ইন্ডিয়ান ইকোনমির একটা পোর্শন, স্পেশাল রেফারেন্স টু আরবিআই। আজকে আমি সেই আরবিআই এর উপর একটা ছোট ভিডিও করছি। প্রথমেই বলি, আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাজ কি বা রিজার্ভ ব্যাঙ্ক কি? প্রত্যেকটা দেশের, দুনিয়ার প্রত্যেকটা দেশের একটা সেন্ট্রালাইজ ব্যাঙ্ক দরকার, যেটা কি করে না টোটাল আমাদের ইকোনমিটাকে, অর্থাৎ টেকনিক্যাল টার্মে যদি বলতে হয় মানিটারি পলিসিটাকে কন্ট্রোল করে, টোটাল ইকোনমিক সিস্টেমটাকে কন্ট্রোল করে। সেটা হচ্ছে মানিটারি পলিসি। এই মানিটারি পলিসিটা কার? আরবিআই। আরবিআই এর তাহলে কাজটা কি হলো? আরবিআই এর কাজ হলো মানিটারি পলিসি। মানিটারি পলিসি, ঠিক আছে। আচ্ছা, ওর ওর আগে আমি একটা জিনিস বলে নিই। আর আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এর আগে সেন্ট্রালাইজ যে ব্যাঙ্কটা ছিল সেটা ছিল ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে। ওর আগের স্টেপটা ছিল ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আমি ওর আগে আর যাচ্ছি না, ওটা আমি আমার অন্য একটা ভিডিওর মাধ্যমে ডিটেলসে, যে যখন আমি ব্যাঙ্কিংটা পড়াবো তখন আমি ওইটা নিয়ে ডিটেলসে আলোচনা করে দেব। আরবিআই আরবিআই 1935 সালে প্রতিষ্ঠা হয়। 1935 সালে হিল্টন ইয়ং কমিশনের রেকমেন্ডেশন, ঠিক আছে। আরবিআই 1935 সালে স্থাপিত হয়। তার কাজ ছিল একটা টোটাল সেন্ট্রালাইজ ব্যাংক হিসাবে কাজকর্ম করা। হিল্টন ইয়ং কমিশনের সুপারিশ মতো আরবিআই তৈরি হয়। কোন অ্যাক্টে? আরবিআই অ্যাক্ট, আরবিআই অ্যাক্ট 1934। 1934-এর আরবিআই অ্যাক্ট অনুযায়ী 1935 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আজকে আমার কলমটা ঠিকঠাক চলছে না, তো মার্জনা করবেন, ঠিক আছে। তারপর আমি বলছি আরবিআই। আরবিআই কিন্তু তখনও সেন্ট্রালাইজ ছিল, কিন্তু তখন তো ব্রিটিশ ভারতের স্বাধীনতার পর 1949 সালে 1949-এর ফার্স্ট জানুয়ারি এটা ন্যাশনালাইজ হয়। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, পরীক্ষায় প্রায়ই আসে। 1949 সালের 1 জানুয়ারি আরবিআই ন্যাশনালাইজড হয়। ক্লিয়ার? এরপর আসছি, আমি কি বলছিলাম, মানিটারি পলিসি। আরবিআই এর ফাংশনটা কি না, আরবিআই এর একটা মেন ফাংশন এবং যেটা সবচেয়ে প্রায়োরিটি ফাংশন, সেটা হচ্ছে মানিটারি পলিসি। মানিটারি পলিসি জানার আগে আমাদেরকে জানা দরকার মানিটা কি, হোয়াট ইজ মানি। না, মানি অর্থাৎ অর্থ বা টাকা পয়সা, আমরা যে যেরকম ভাবে বলি। মানি মানে হলো একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ। মানি মিডিয়াম অফ একটা এক্সচেঞ্জের কাজ করতে পারে। আমরা পুরনো যুগে দেখেছি যেখানে বিনিময় প্রথা চলতো, সেই বিনিময় প্রথা চেঞ্জ করে মানি অর্থাৎ পয়সার মাধ্যমে জিনিস আদান প্রদান করা হয়। এটা একটা হলো। আবার আমি অন্যদিকে একটা বলতে পারি যে মানি হলো একটা স্টোরড ভ্যালু। আমার কাছে কোনো কিছু একটা অ্যাসেট আছে, সেই ভ্যালুটা আমি স্টোর করে রাখতে পারি অর্থাৎ মানি দিয়ে। এটা একটা হতে পারে মিডিয়াম অফ এক্সচেঞ্জ, স্টোরড ভ্যালু। বা আমি যখন ব্যাংকের পয়সাটা রাখছি সেই হিসাবেও একটা থাকে। তো এইগুলো হলো মানির ফাংশন। অর্থাৎ মানিটারি পলিসি কি না, মানি সংক্রান্ত পলিসি। এবং এই পলিসিটা যখন ন্যাশনাল লেভেলে হয়, অর্থাৎ ভারতের ক্ষেত্রে ভারতবর্ষের গোটা অ্যাজ এ হোল আমরা যদি নিই, তখন যে পলিসিটা হবে সেটা হলো মানিটারি পলিসি, ঠিক আছে। মানিটারি পলিসির উদ্দেশ্য কি? মানিটারি পলিসির উদ্দেশ্যটা হলো গোটা দেশে অর্থাৎ গোটা ভারতবর্ষের মানি সাপ্লাইটাকে ঠিকঠাক রাখা। আমাদের কতটা মানি বাজারে দরকার, এর বেশি হলে ইনফ্লেশন হতে পারে, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে মানিটারি পলিসির মধ্যে পড়ে।
ঠিক আছে, বাজারে কি পরিমাণ অর্থ যাবে, কখন পয়সার যোগান বাড়ানো হবে, কখন পয়সার যোগান কমানো হবে, উদ্দেশ্যটা কি? তাহলে এই যে পয়সার যোগান কমা বাড়া, এটার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো ন্যাশনাল ইনকামের বৃদ্ধি। ন্যাশনাল ইনকামের যদি বৃদ্ধি হয় তাহলে ওভারঅল সমস্ত সেক্টরের উন্নতি হবে। আবার আমরা যদি দেখি ন্যাশনাল ইনকাম যখনই বাড়বে, স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে, আর মানুষ যত উন্নত হবে দেশও তত উন্নতির পথে এগিয়ে যাবে। এরপর আসছি, মানিটারি পলিসি দু ধরনের হয়। মানিটারি পলিসি দু ধরনের হয়, এগুলো আমি বোর্ডে লিখছি না, তার কারণ হচ্ছে এগুলো জাস্ট তোমাদের নলেজের জন্য বলছি। মানিটারি পলিসি দু ধরনের হয়। প্রথম নাম্বার হলো এক্সপ্যানশনারি মানিটারি পলিসি, অর্থাৎ কি না, কথাটার মাধ্যমেই বোঝা যাচ্ছে যে এক্সপ্যানশনারি মানিটারি পলিসি অর্থাৎ যে মানিটারি পলিসির মাধ্যমে বাজারে পয়সা পয়সা অর্থাৎ মুদ্রা বা অর্থের যোগান যখন বাড়ানো হয় তখন সেটাকে বলে এক্সপ্যানশনারি মানিটারি পলিসি। যখন কোনো দেশ রিসেশনের মধ্যে চলে, বা যখন দেশের কোনো যুদ্ধর কারণে যে দেশের অর্থনীতি যখন পয়সার দরকার হয়, তখন আরবিআই এই পলিসিটা ফলো করে। এবার কি হবে, বাজারে যদি পয়সা বেশি আসে, আমাদের জিডিপির চেয়ে বেশি পয়সা যদি বাজারে আসে, কি হবে, সেটা কিন্তু মুদ্রাস্ফীতির একটা কারণ হবে। তো আরবিআই জেনারেলি এটা ব্যবহার করে না। আরেকটা হয় কন্ট্রাকশনারি মানিটারি পলিসি। সেখানে কি হয়, ওই পলিসির মাধ্যমে আরবিআই তার বিভিন্ন রকম টুলস আছে, সেগুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। সেই বিভিন্ন রকমের যে টুলসগুলো আছে, সেই টুলসগুলোর মাধ্যমে আরবিআই মার্কেটের যে পয়সার যেটা ফ্লো সেটা কমিয়ে নেয়। ঠিক আছে, এটাকে আমরা বলবো কন্ট্রাকশনারি মানিটারি পলিসি। এবার আরবিআই চাইলেই তো আর হবে না, কিছু তো একটা মেকানিজম চাই, একটা ওভারঅল একটা তো রুল চাই, যে রুলের মাধ্যমে ঠিকঠাক পথে ভারতবর্ষের অর্থনীতি এগিয়ে যাবে, আরবিআই পয়সার যেটা ইনফ্লো এবং আউটফ্লো সেটা কন্ট্রোল করবে। তো সেই যে সমস্ত টুলসগুলো আরবিআই এর হাতে আছে, সেগুলোর মধ্যে প্রথম হলো কি সিআরআর। কি সিআরআর অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও একটা আছে। তারপরে আছে এসএলআর, ঠিক আছে। তারপর আছে ব্যাংক রেট, রেপো রেট, এটা আমি পরে বলছি। আরেকটা কি আছে, আরবিআই অনেক সময় করে কি, যখন এই সমস্তগুলোতে হয় না, বিভিন্ন ব্যাংকের কাছে রিকোয়েস্ট করে। ঠিক আছে, সেই সমস্ত রিকোয়েস্টের মাধ্যমে আরবিআই অনেক সময় পয়সার ইনফ্লো এবং আউটফ্লোটাকে কন্ট্রোল করে। এরপর আমি বলছি সিআরআর, ক্যাশ রিজার্ভ রেশিও। আরবিআই সিআরআর পলিসি ব্যবহারের মাধ্যমে, সিআরআর পলিসি প্রথমে বলে রাখি আপ টু 15% অবধি এটা করা যায়। এবার সিআরআরটা কি না, বাণিজ্যিক ব্যাংকগুলোকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের পয়সা কিন্তু আরবিআইয়ের কাছে রাখতে হয়। বাণিজ্যিক ব্যাংকগুলোকে ওদের প্রতিদিনের লেনদেনের একটা নির্দিষ্ট পয়সা একটা কিন্তু আরবিআইয়ের কাছে জমা রাখতে হয়। এই যে জমাটা রাখতে হয়, এর জন্য কিন্তু আরবিআই কোনো ইন্টারেস্ট পে করে না। এটা কত দূর অবধি হতে পারে, ম্যাক্সিমাম 15%। সরি, আমি এখানে একটু ভুল লিখলাম, মানে 15% অবধি করা যায়, এর বেশি করা সম্ভব না। এবার কত পার্সেন্ট হবে সেটা ঠিক করে কে, আরবিআই। ঠিক আছে, তারপর আছে কি এসএলআর। এসএলআরটা হলো ম্যাক্সিমাম 40% অবধি করা যায়। কত পার্সেন্ট, 40%, কিন্তু একবারে 38.5 অর্থাৎ 38.5% অবধি একবারে বাড়ানো যায়, আর ম্যাক্সিমাম করা যায় 40% অবধি। এই এসএলআর এইটা কিন্তু হতে পারে সেটা পয়সার মাধ্যমে, হতে পারে সেটা অন্য কোনো মাধ্যমে,
অর্থাৎ আমাদের যেটা স্থাবর এবং অস্থাবর, অস্থাবর অর্থাৎ কি, সেটা অনেক রকম হতে পারে, সোনা দানা হতে পারে, বিভিন্ন রকম অ্যাসেট হতে পারে, বন্ড হতে পারে, সেইগুলোর মাধ্যমে কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলোকে তাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট জমা রাখতে হয়, তার নাম হচ্ছে এসএলআর। এবং এই এসএলআরগুলো কিন্তু ব্যাংকগুলোকে নিজের কাছেই জমা রাখতে হয়। এবং এই এসএলআরটা যেহেতু ব্যাংকগুলোকে নিজের কাছেই জমা রাখতে হয়, ব্যাংকগুলো করে কি, ব্যাংক তো পয়সা এরমভাবে ফেলে রাখবে না, সেই ক্ষেত্রে ওরা কি করে, এই পয়সাটা তারা গভর্নমেন্ট বন্ড এবং সিকিউরিটি কেনার জন্য খরচা করে। ক্লিয়ার? সিআরআর হলো, এসএলআর হলো। এবার বলি ব্যাংক রেট এবং রেপো রেট। এই ব্যাংক রেট এবং রেপো রেট অনেকটাই একই। তার কারণটা হচ্ছে, রেপো রেট মানে কি, রেপো রেট হচ্ছে রেট অফ রিপারচেস, বা অনেকে রেট অফ ডিসকাউন্টও এটাকে বলে। রেপো রেট অর্থাৎ রেট অফ রিপারচেস রেট বা রেট অফ ডিসকাউন্ট, এইটা হলো বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের ডে টু ডে চাহিদা এবং তাদের যোগান এবং চাহিদার একটা ব্যালেন্স যখন তাদের থাকে না, তখন যখন তাদের পয়সার দরকার হয়, বাণিজ্যিক ব্যাংকগুলো কোথায় পয়সা রাখবে, কোথা থেকে পয়সা পাবে, আরবিআই এর কাছ থেকে। এই জন্য আরবিআই কে অনেক সময় ব্যাংকার্স ব্যাংক ও বলে, ব্যাংকার্স ব্যাংক বা গভর্নমেন্টের ব্যাংক বলে। তো রেপো রেটটা কি না, বাণিজ্যিক ব্যাংকগুলো এই রেপো রেটের দ্বারা আরবিআই এর কাছ থেকে পয়সা ধার নেয়। ঠিক আছে? বাণিজ্যিক ব্যাংকগুলো রেপো রেটের মাধ্যমে আরবিআই এর কাছ থেকে পয়সা ধার নেয়। এবং এই রেপো রেটটা কিন্তু মাথায় রাখতে হবে সবসময় শর্ট টার্মের জন্য। ঠিক আছে? সবসময় শর্ট টার্মের জন্য। এই রেপো রেটটাই আবার যখন আমরা অনেক বেশি টাইমের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো ধার নেয়, যখন অনেক বেশি সময়ের জন্য নেয়, তখন সেইটাই হয়ে যায় ব্যাংক রেট। অর্থাৎ রেপো রেট হলো শর্ট টাইমে বাণিজ্যিক ব্যাংকগুলো যখন আরবিআই এর কাছ থেকে পয়সা ধার নেয়, সেটাকে বলে রেপো রেট অর্থাৎ রেট অফ রিপারচেস বা রেট অফ ডিসকাউন্ট। এবং যখন সেটাই লং টার্মের জন্য নেয়, সেটারই নাম হচ্ছে ব্যাংক রেট। ঠিক আছে? তাহলে আমাদের সিআরআর হলো, এসএলআর হলো, ব্যাংক রেট হলো, রেপো রেট হলো। এবার আমি এখানে একটা লিখে রেখেছি, আর প্লাস ট্রিপল আর সমান পিআর। এটার মানে হলো কি, আর ফর আমি শর্ট ফর্মে লিখে রেখেছি রেপো রেট। ঠিক আছে? এখানে আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি, সরি, আমি সেই জন্য রিভার্স রেপো রেট। ঠিক আছে? আমি এখানে লিখে দিচ্ছি রিভার্স রেপো রেট, আর অর্থাৎ রিভার্স রেপো রেট। কি? রিভার্স রেপো রেট অর্থাৎ এই রেপো রেটের উল্টোটা। রেপো রেটের ক্ষেত্রে কি হয়, বাণিজ্যিক ব্যাংকগুলো যখন আরবিআই এর কাছ থেকে ধার নেয়, তখন সেটাকে বলে রেপো রেট। এবং আরবিআই যখন বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ধার নেয়, সেটাকে বলে রিভার্স রেপো রেট। কি? রিভার্স রেপো রেট অর্থাৎ আরবিআই যখন বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে ধার নিচ্ছে, আরবিআই এর দরকার যখন হচ্ছে পয়সা, তখন যদি তারা বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ধার নেয়, তখন সেই যে ইন্টারেস্ট রেটটার নাম হচ্ছে রিভার্স রেপো রেট। ঠিক আছে? রিভার্স রেপো রেট। এবার কি, আরবিআই কেন ধার নেয়? আরবিআই তো নিজেই ব্যাংকার্স ব্যাংক বা সেন্ট্রালাইজ ব্যাংক, আরবিআই কেন পয়সার দরকার হয়, কতটা পয়সা তারা ছাড়ে, এগুলো আমি আমার পরের ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব। আজকে আমি যেহেতু শুধুমাত্র মনিটারি পলিসির আরবিআই যেগুলো টুলস আছে, সেইগুলো সম্পর্কে একটা ব্রিফ এক্সপ্লেন করছি, সেই জন্য আজকে আর আমি ওইটার ভেতরে যাচ্ছি না। আমি পরে এগুলো আস্তে আস্তে কমপ্লিট করে দেবো। রিভার্স রেপো রেট। এবার এই যে আর আমি যেটা বলছিলাম, এই আর মানে হচ্ছে রেপো রেট প্লাস রিভার্স রেপো রেট। ঠিক আছে? আর প্লাস ট্রিপল আর, রেপো রেট প্লাস রিভার্স রেপো রেট সমান হয়ে যায় পিআর অর্থাৎ পলিসি রেট। এই রেপো রেট এবং রিভার্স রেপো রেটের যোগফলটাকে বলে কি? পলিসি রেট। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় প্রায়ই আসে যে পলিসি রেটের ডেফিনেশন দাও। ক্লিয়ার? আশা করি এই ভিডিওটা দেখার পর আপনাদের নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমি আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ওএমও, ওপেন মার্কেট অপারেশন। ওপেন মার্কেট অপারেশনটা কি
না যে মার্কেটে গভর্নমেন্টের বন্ড এবং সিকিউরিটি এগুলো কেনা বেচা হয়, গভর্নমেন্টের সিকিউরিটি এবং বন্ড যেখানে কেনা বেচা হয় আরবিআই এর তত্ত্বাবধানে, তখন সেটাকে বলে ওপেন মার্কেট অপারেশন। এই ওএমওটা কিন্তু কন্ট্রোল বাই আরবিআই। ওএমও কন্ট্রোল বাই আরবিআই। এখানে আরেকটা বলছি, এই অনেক সময় এই ওপেন মার্কেট অপারেশনের এই যে মার্কেটটাকে, এটাকে অনেকে গিফট এজড মার্কেটও বলে। কি বলে? গিফট এজ মার্কেট। তাহলে ওএমও। এরপরে আমি তো এইখানে টুলসগুলো বললাম, আরেকটা কি আছে সেটা হচ্ছে আরবিআই যখন কোনোভাবেই ইনফ্লেশন বা অন্য কোনো তাদের ডে টু ডে যে মেকানিজম সেটা যখন গড়বড় হয়, তখন আরেকটা মাধ্যম আছে তাদের, তখন তারা বাণিজ্যিক ব্যাংকগুলোকে অনুরোধ করে। ঠিক আছে? অর্থাৎ তারা অনুরোধের মাধ্যমে অনেক সময় মনিটারি পলিসির বিভিন্ন রকম টুলসগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করে। ক্লিয়ার? আশা করি এই ভিডিওটা আরবিআই এবং এই বিভিন্ন আরবিআই যে টুলসগুলো আছে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়, বিশেষ করে ডব্লিউবিসিএস পরীক্ষায় প্রচুর কোশ্চেন আছে। এই রেপো রেট, রিজার্ভ রেপো রেট, রিভার্স রেপো রেট, পলিসি রেট, সিআরআর, এসএলআর নিয়ে, এই সিআরআর এসএলআরটা আমি ইনফ্লেশন পড়াবার সময়তেও বলেছি, আরেকবার বলে দিচ্ছি। মনে করুন সিআরআরটা আরবিআই বাড়িয়ে দিল, কি হয়? যদি বাড়ায় কি হবে না, যখনই সিআরআর বাড়বে মানে বাণিজ্যিক ব্যাংকের হাতে পয়সা কম থাকবে। ঠিক আছে? বাণিজ্যিক ব্যাংকের হাতে যখন পয়সা কম থাকবে তখন তারা কি করবে? পয়সা নেই, তারা লোন দিতে পারবে না। বাণিজ্যিক ব্যাংকের কাজ কি? মানুষকে লোন দিয়ে ব্যবসা করা। এই ব্যবসা তারা করতে পারবে না, লোনটা কমে যাবে তাদের। অর্থাৎ কি? লোন দেওয়া মানে কি? মার্কেটে পয়সা যাচ্ছে, সেই পয়সার ফ্লোটা কমে যাবে, তাহলে ইনফ্লেশন কমবে। আবার যদি সিআরআরটা কমিয়ে দেওয়া হয় তাহলে কি হবে? বাণিজ্যিক ব্যাংকের হাতে অনেক পয়সা থাকবে, সেই পয়সা তারা লোন দেবে এবং মার্কেটে অনেক বেশি পয়সা যাবে। তখন সেটা অনেক সময় ইনফ্লেশনের কারণ হতে পারে। আবার একই কথা খাটে এসএলআর এর ক্ষেত্রে। আরবিআই যদি এসএলআর বাড়িয়ে দেয় তাহলে কি হয়? বাণিজ্যিক ব্যাংকের হাতে পয়সা কম থাকে, তারা বিভিন্ন গভর্নমেন্টের বন্ড সিকিউরিটিগুলো কেনে। যখন এসএলআরটা আরবিআই বাড়িয়ে দেয় তখন একই জিনিস সিআরআর এবং এসএলআর এর ক্ষেত্রে হয়। আবার এই ব্যাংক রেট এবং মানে লং টার্মে ব্যাংক রেট, শর্ট টার্মে রেপো রেট আরবিআই যখন কমিয়ে দেয় তখন কি হয়? বাণিজ্যিক ব্যাংকগুলো বেশি করে আরবিআই এর কাছ থেকে পয়সা ধার নিতে চায়। যখন ইন্টারেস্ট কম হবে মানুষ লোন নেবে, এটাই মুদ্রা কথা। এবং একই কথা কিন্তু বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্ষেত্রেও খাটে। এই ব্যাংক রেট এবং রেপো রেট এর যদি ইন্টারেস্ট রেটটা ঠিক করে আরবিআই, এই ইন্টারেস্ট রেটটা যদি বেড়ে যায় কমার্শিয়াল ব্যাংকগুলো লোন নেবে না, কারণ আরবিআই এর কাছ থেকে লোন নিয়ে তারা আরো কাস্টমারকে লোন দেবে, তাহলে কাস্টমাররা লোন নিতে আগ্রহী হবে না। সেই সময় তারা করে কি? এই এসএলআর এর পয়সাটা তাদের কাছে যেটা জমা থাকে সেটা দিয়ে তাদের কাছে গভর্নমেন্টের বন্ড এবং সিকিউরিটি কিনতে ব্যস্ত থাকে। তাহলে কি হয়? মার্কেটে পয়সার ফ্লো কমে যায়, ইনফ্লেশন রোধ হয়। আবার আরবিআই যখন এই রেটগুলো বাড়িয়ে দেয়, তখনও তারা এই একই জিনিস বাড়ানো কমানোর ক্ষেত্রে ঘটে। ব্যাংক রেট, রেপো রেট যদি আরবিআই কমিয়ে নেয়, তাহলে কি হবে? বাণিজ্যিক ব্যাংকগুলো লোন বেশি নেবে, পয়সা মার্কেটে বেশি পয়সা যাবে। আর এইগুলো যখন কমিয়ে নেবে, যখন বাড়িয়ে দেবে, বাণিজ্যিক ব্যাংকগুলো পয়সা নেবে না, মার্কেটে পয়সার ফ্লো, যোগান কমে যাবে। এইরকমভাবে আরবিআই ইনফ্লেশনটাকে মেনটেন করে এবং আমাদের টোটাল ইকোনমিতে পয়সার যোগান, চাহিদা এইগুলো তারা মেনটেন করে। এরপর একদম শেষ অস্ত্র হিসাবে আরবিআই কি প্রয়োগ করে? যখন কোনো কিছুতে কাজ হয় না, তারা বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলোকে অনুরোধ করে যে আপনারা এই জিনিসটা করুন, তাহলে সেটা ভারতের অর্থনীতির পক্ষে ভালো হবে। তখন সেই মতো বাণিজ্যিক ব্যাংকগুলো সেটা করে থাকে।
ঠিক আছে, এই গেল মোটামুটি একটা আরবিআই এর মনিটারি পলিসি, সেটার একটা বিভিন্ন রকম টুলস। এই সমস্ত জিনিসগুলো নিয়ে প্রত্যেকটা কম্পিটিটিভ পরীক্ষায় প্রশ্ন আসেই আসে। বিশেষ করে ডব্লিউবিসিএস প্রিলিতে 2 থেকে 5টা কোশ্চেন এবং ডব্লিউবিসিএস মেন্সে 10 থেকে 15টা কোশ্চেন শুধুমাত্র এই একটা টপিক থেকে আসে। যদি কারো এই একটা জিনিসের উপর কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু সে খুব ইজিলি 10-12টা প্রশ্নের সঠিক উত্তর করে আসবে। কোশ্চেনগুলো একদম ডাইরেক্ট ফ্ল্যাট কোশ্চেন থাকে। আমি একটা কোশ্চেন বলছি, ওএমও কারা কন্ট্রোল করে? আরবিআই, ফিনান্স মিনিস্ট্রি, এই এই সমস্তভাবে। ঠিক আছে, আরবিআই এর আরও কিছুগুলো ফাংশন আছে। আরবিআই এর আর কি কি ফাংশন আছে? সে মনিটারি পলিসি করছে, ইনফ্লেশন রোধ করছে। আরেকটা হচ্ছে ব্যাংকার্স ব্যাংক। আরবিআই বিভিন্ন ব্যাংকের ব্যাংক হিসাবে কাজ করে। আরবিআই হচ্ছে আইএমএফ এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হয়ে এজেন্টের কাজ করে। গভর্নমেন্টকে অনেক সময় বিভিন্ন রকম পলিসি, আমাদের ডে টু ডে গভর্নমেন্ট যে সমস্ত পলিসিগুলো নেয় সেই পলিসিগুলো ইমপ্লিমেন্ট করতে, সেই পলিসিগুলো যেটা লং টার্মে কি হতে পারে না পারে সেগুলোর ব্যাপারেও গভর্নমেন্টকে কিন্তু আরবিআই পরামর্শ দিয়ে দিয়ে থাকে। ঠিক আছে, আরেকটা যেটা হয়, আরবিআই আমাদের টোটাল যে পয়সাটা, সেটা নোট হতে পারে, খুচরো হতে পারে, সেটা সার্কুলেশন করে 1 টাকার নোট এবং এবং সমস্ত রকমের মুদ্রা, এগুলো কিন্তু ফিনান্স মিনিস্ট্রি দিয়ে কন্ট্রোলড হয়। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফিনান্স মিনিস্ট্রি দিয়ে কয়েন, সমস্ত ধরনের কয়েন এবং 1 টাকার নোট, এগুলো কিন্তু ছাপানো হয় ফিনান্স মিনিস্ট্রি দিয়ে, কিন্তু সার্কুলেশনটা করে আরবিআই। এবং ওর যে বড় অঙ্কের পয়সা সমস্তটাই আরবিআই ছাপায়। আরবিআই এর বিভিন্ন জায়গায় আছে, যেমন শালবনীতে আছে, দিওয়াসে আছে, নাসিক আছে, এই সমস্ত বিভিন্ন জায়গায় যেগুলো আছে, হোসেঙ্গাবাদে, এই সমস্ত জায়গাগুলো থেকে আরবিআই নিজেরাই ছাপায় এবং জিডিপির ক্যালকুলেশন করে সেটা কিন্তু মার্কেটে ছড়ায়, পয়সা সার্কুলেশন করে। এবং আরেকটা কথা বলে রাখি, 1 টাকার নোটে কার সাইন থাকে, এটাও একটা কোশ্চেন আছে। তো উত্তরটা হলো ফিনান্স সেক্রেটারি। আমাদের কেন্দ্রে যে ফাইন্যান্স সেক্রেটারি আছে ওনার সাইন কিন্তু 1 টাকার নোটে থাকে। আর একটা কি বললাম, কয়েনগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হয়ে ফিনান্স মিনিস্ট্রি তৈরি করে, কিন্তু সার্কুলেশনটা সমস্ত রকমের পয়সার করে আরবিআই। তো এই হলো মোটামুটি আরবিআই এর কাজ, বিভিন্ন রকম কাজ, মনিটারি পলিসি কিভাবে আরবিআই মেনটেন করে তার একটা ওভারভিউ। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। থ্যাংক ইউ।